তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলে এলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। বলে রাখা ভালো কে মুভির টপিকটা সম্পূর্ণ 18+, তাই যারা 18 বছরের নিচে আছো তারা চলে যেতে পারো। তবে এই মুভির প্রত্যেকটা পরতে পরতে রহস্য লুকিয়ে রয়েছে। একটি মেয়েকে গ্রামের সকল পুরুষরা ভোগ করে, কিন্তু কেন? জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও। তো শুরু করা যাক আজকের ভিডিও মঙ্গলবারম। মূল ঘটনা শুরু করার আগে বলে রাখি, এই মুভির নাম মঙ্গলবারম এই জন্য, আর এর মানে হচ্ছে বাংলায় মঙ্গলবার। তো চলো মূল ঘটনায়। সিনেমা শুরুতে আমরা একটি ছেলেকে দেখি যে দেবী লক্ষ্মীর মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছে। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা একটি ছেলে এবং একটি মেয়েকে দেখি, তারা দৌড়াচ্ছে। তাদের পেছনে এক লোক তাড়া করেছে এবং তারা দুজন এক জায়গায় এসে থামে এবং থলে থেকে পেয়ারা বের করে দুজনের মধ্যে ভাগাভাগি করে। তখন আমরা বুঝতে পারি যে ওরা আসলে ওই লোকের কাছের থেকে পেয়ারা চুরি করে পালাচ্ছিল। এরপর আমরা ওদের নাম জানতে পারি। ছেলেটির নাম রবি আর মেয়েটির নাম হচ্ছে শৈলজা। সবাই ওকে শালু বলে ডাকে। এরপর দেখা যায় রবি শালুর জন্য কাজল নিয়ে এসেছে দেবীর মন্দির থেকে। তারপর তারা দুজন গ্রামের এক কলা বাগানের মধ্যে গেলে সেখানে দেখে কূপের মধ্যে একটি কুকুরের বাচ্চা পড়ে রয়েছে। তখন রবি একটা রশির সাহায্যে নিচে নেমে কুকুরটিকে উপরে তুলে নিয়ে আসে আর শালুকে দিয়ে দেয়। শালু সেই কুকুরটিকে নিয়ে তার বাসায় চলে আসলে সে দেখে তার বাবা এসেছে তার সৎ মাকে নিয়ে এবং শালুর নানির কাছে শালুর মায়ের রেখে যাওয়া 30 একর জমি লিখে দিতে বলে। শালুর মা অনেক আগেই মারা গেছে। এবার তার নানি জমি দিতে অস্বীকার করলে তার সৎ মা শালুর নানিকে অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। শালু অনেক মন খারাপ করে। সে ভেবেছিল তার বাবা তাকে সাথে করে নিয়ে যাবে। এরপরের সিনে দেখা যায় শালু আর রবি মন্দিরে এসে বসেছিল। তখন রবির বাবা এসে তাকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয় আর বলে যে তোকে দোকান থেকে বিড়ি নিয়ে আসতে বলেছিলাম আর তুই এখানে বসে খেলছিস। এরপর রবির বাবা শালুকে তাদের বাসায় আসতে বলে। তারপর আমরা দেখি যে শালুর পিরিয়ড হয়েছে প্রথমবার। তার নানি বয়স্ক মানুষ, এই সময় তার সেবা যত্নের প্রয়োজন। সে কি করবে বুঝে উঠতে না পেরে তার বাবাকে ফোন করে বলে শালুকে যেন নিয়ে যায়, কিন্তু সম্পত্তি না দিলে তারা কিছুই করবে না বলে ফোন রেখে দেয়। এরপর সিন চেঞ্জ হয়, গ্রামের কারো বাড়িতে আগুন লেগে গেছে। সবাই তা নেভানোর চেষ্টা করছে। শালু তার নানির সাথে সেখানে যায়। তখন আমরা বুঝতে পারি যে এটা রবির বাড়ি। রবি এবং তার বাবা দুজনে আগুনে পুড়ে মারা গেছে। রবি শালুর একমাত্র বন্ধু ছিল আর সে তাকে আজ হারিয়ে ফেলেছে। এটা দেখে সে ভীষণ কষ্ট পায়। এরপর সিন শিফট হয়। একদিন সকালবেলা গ্রামের এক বয়স্ক লোক হাঁটতে হাঁটতে একটা দেয়ালের দিকে তাকিয়ে দাঁড়িয়ে পড়ে। এভাবে একজন একজন করে অনেক লোক সেখানে জড়ো হয়। তখন কাশি এবং পুলি নামের দুজন লোককে দেখানো হয়। ভিড় দেখে তারাও সেখানে গিয়ে দাঁড়ায়। আমরা দেখি যে সেখানের দেয়ালে তেলুগু ভাষায় কিছু একটা লেখা রয়েছে। এখন সেখানে ডানিয়েল নামে একজন আসে। সে পড়তে জানে না। সে কাশিকে জিজ্ঞেস করে দেয়ালে কি লেখা আছে আমাকে পড়ে শোনান। তখন কাশি বলে তুই সারা রাত কোথায় ছিলি? সে বলে আমি সারা রাত আমার ক্ষেতে কাজ করেছি। এবার কাশি বলে দেয়ালে লেখা আছে যে ডানিয়েলের স্ত্রীর সাথে শ্যামলার স্বামীর অবৈধ সম্পর্ক রয়েছে। আর এই কথা শোনার পর ডানিয়েল রেগে তার সাইকেল থেকে শাবল নিয়ে চলে যায় ওদের মারতে। এরপর সিন চলে যায় সেই কলা বাগানের মাঝখানে। সেখানে এক লোক এসে দেখে যে সেখানে ডানিয়েলের স্ত্রী এবং শ্যামলার স্বামী মরে পড়ে আছে। এখন গ্রামের সব লোক এখানে এসে ভিড় করে। তখন সেখানে একজন মহিলা আসে এবং ভিড় ঠেলে সামনে এগিয়ে যায়। এক বয়স্ক লোক বলে যে আমরা এখানে দাঁড়িয়ে দেখছি আর তুই ভিড় ঠেলে সামনে কেন আসলি? তখন সেই মেয়েটি বুড়োকে সপাটে এক চড় মারে। এটা দেখে সবাই থ হয়ে যায়। এরপর এক কনস্টেবল এসে বলে যে ইনি আমাদের থানার নতুন এসআই। এরপর পুলিশ তদন্ত শুরু করে। কিছুক্ষণ পর সেখানে ছবি তোলার জন্য লোক আসে। এই ছেলেটি এই গ্রামেরই, তার নাম বাসু। এবার এসআই বলে যে লাশ পোস্টমর্টেমের জন্য পাঠাতে। তখন এলাকার লোকজন বলে আমাদের গ্রামের প্রধান, তাকে সবাই জমিদার বলে, যার নাম প্রকাশ। তার অনুমতি ছাড়া এই লাশ আপনি নিয়ে যেতে পারবেন না। এরপর প্রকাশকে খবর দেওয়া হয়। সে আসলে বলে যে আমাদের গ্রামে এর আগে এসব হয়নি, মানে কেউ মারা গেলে পোস্টমর্টেম, কাটাছেঁড়া এসব, কিন্তু পুলিশের মতে এটা একটা মার্ডার, তাই সে পোস্টমর্টেম করতে চায়। প্রকাশ বলে এদের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল, কেউ জেনে যাবে এই লজ্জায় হয়তো দুজন বিষ খেয়ে আত্মহত্যা করেছে, রিপোর্টে এটা লিখে দিন। তো পুলিশ লাশ আর পোস্টমর্টেমে পাঠাতে পারে না। লাশ যার যার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আর একটা কথা বলতে ভুলে গেছি, পুলি নামের এই লোকটা কিন্তু অন্ধ। এই কথাটা সবাই মনে রাখবে। আর এই গ্রামের জমিদার প্রকাশ, তাকে আমরা দেখি যে সে প্রতিদিন বাসা থেকে বের হওয়ার সময় তার বাবাকে প্রণাম করার পর তার ছবিকে জুতো দিয়ে মারে। আসলে তার বাবা খুব ভালো এবং দানশীল মানুষ ছিল।
তাদের সম্পদের বেশিরভাগ সে দান করেই শেষ করে ফেলেছে। প্রকাশের স্ত্রী মহালক্ষ্মীও তার বাবার মতো দানশীল এবং পরোপকারী, আর প্রকাশ এসব একদম পছন্দ করে না। এখন শ্মশানে শামলার স্বামীর দেহ পড়ানোর সময় একজন লোককে দেখা যায়, একটি মুখোশ পরে দাঁড়িয়ে রয়েছে। সে আসলে কে তা পরে জানা যাবে। কাশি নামে লোকটা 1 নম্বর হারামি। পরের স্ত্রীর দিকে নজর রাখাই তার মূল কাজ, আর পুলিশ সবসময় কাশির সাথেই থাকে। এবার আমাদের এই গ্রামের এক ডাক্তারকে দেখানো হয়। সে আসলে খুবই ভালো মনের মানুষ। সে ফ্রিতে রোগী দেখে এবং গ্রামের কারো যদি গুরুতর সমস্যা থাকে আর তার কাছে হাসপাতালে ভর্তির জন্য টাকা না থাকে, তাহলে সে নিজের পকেট থেকে টাকা দিয়ে তাকে সাহায্য করে। এখন সিন চেঞ্জ হলে আমরা দেখি যে নানি নামের এক ছেলে গুর্জার বাড়িতে এসেছে একটি ফাংশনের দাওয়াত করার জন্য। সে আসলে দেখে গুর্জার বোন বাড়িতে একা। সে তার সাথে লটরপটর শুরু করে দেয়। আমরা বুঝি যে গুর্জার বোনের সাথে নানির সম্পর্ক রয়েছে। এখন গুর্জা এসে পড়লে নানি তাকে ফাংশনের কথা বলে সেখান থেকে কেটে পড়ে। পরের দিন অনুষ্ঠানে গুর্জা সবার সাথে বসে কথা বলছিল। তখন গুর্জা বলে যে দেয়ালে এসব লেখার পেছনে বাসুর হাত রয়েছে, আর এই কথা নানি শুনে ফেলে। নানি হচ্ছে বাসুর ছোট ভাই। সে গিয়ে বাসুর কাছে সবকিছু বলে দেয়। তখন বাসু এসে এই কথা গুর্জাকে জিজ্ঞেস করে যে তুই আমার নামে এসব কথা বলার সাহস পেলি কোত্থেকে। এটা বলার পর সেখানে শুরু হয় তুমুল মারামারি। বাসু গুর্জাকে মারছে, গুর্জা বাসুকে, এ ওকে মারছে, ও তাকে। পুরো অনুষ্ঠানটাই বরবাদ হয়ে যায়। ঠিক তখন সেখানে জমিদারের গাড়ি আসলে আমরা দেখি সবাই ঠান্ডা হয়ে যায়। প্রকাশের স্ত্রী লক্ষ্মী মেয়েটাকে আশীর্বাদ করে সেখান থেকে চলে যায়। তখন আবার সেখানে মারামারি শুরু হয়। তখন গ্রামের পঞ্চায়েত প্রধান এসে এই ঝগড়ার সমাধান করে। তো এরপর তাদের মন্দিরের পূজারী আসে জমিদারের কাছে, কারণ প্রতি বছর তাদের পুজোকে কেন্দ্র করে একটা মেলা হয়। তার জন্য কিছু টাকার প্রয়োজন। আগেই বলেছিলাম প্রকাশ এত ভালো মানুষ নয়, সে একজন নাস্তিক। এজন্য সে টাকা দেবার কথা না করে দেয়। পূজারী চলে যেতে লাগলে মহালক্ষ্মী সেই পূজারীকে টাকা দেয় আর বলে তার স্বামীর ব্যাপারে সে যেন খারাপ মনে না করে। পূজারী চলে যাবার সময় বলে যে এবারের পুজো শেষ দিন পড়েছে মঙ্গলবার, আর মঙ্গলবার হচ্ছে তাদের দেবীর পছন্দের দিন। এরপর এসআই মায়া তার কনস্টেবলকে সাথে নিয়ে গাড়ি করে কোথাও যাচ্ছিল। তখন সে ঝোপের মধ্যে মুখোশ পরা কাউকে দেখে গাড়ি থামিয়ে সেদিকে গেলে দেখে যে কেউ নেই, সে গায়েব হয়ে গেছে। এরপর সেই পুজোর দিন চলে আসে। সেখানে সবাই অনেক আনন্দ ফুর্তি করে এবং একটা গান অনুষ্ঠিত হয়। গানের শেষে সেই মুখোশ পরা লোকটিকে আবার দেখানো হয়, সাথে কিছু অদ্ভুত রাতের দৃশ্য আমরা দেখতে পাই। মনে হয় যেন কোনো অশরীরী আত্মা পুরো গ্রাম জুড়ে ঘুরে বেড়াচ্ছে। এরপর দিন সকালে এক লোক সাইকেল চালিয়ে যাওয়ার সময় সে দেখে আজকেও এক দেয়ালে কেউ কিছু লিখে রেখেছে। সে জোরে জোরে সকল মানুষকে ডাকতে থাকে। তখন সেদিনের মতো আবারও মানুষের ভিড় জমে যায় দেখার জন্য যে আজ কি লেখা রয়েছে দেয়ালে। তখন কাশি গিয়ে পড়ে দেখে সেখানে কৃষ্ণা এবং নাগমণির নাম লেখা রয়েছে, যার পেছনে কাশি প্রতিদিন লাইন মারত। সে বলে গ্রামে 50 টাকার শুধু একটা মালই ছিল, আজকে সেটা বুঝি চলে গেল। এরপর এক লোক মাঠে কাজ করতে যাওয়ার সময় সে দেখে বড় একটা গাছের মধ্যে কৃষ্ণা এবং নাগমণির লাশ ঝুলতে দেখে সবাইকে খবর দেয়। তখন সেখানে পুলিশ চলে আসে। এসআই মায়া সবাইকে সন্দেহের দৃষ্টিতে জিজ্ঞাসাবাদ করে। জমিদার প্রকাশ সেখানে আসলে মায়া তাকে বলে যে খুনি এই গ্রামেরই কেউ না কেউ হবে, আর এবার আমি লাশ পোস্টমর্টেমে পাঠাবই, কারণ লাশ দেখে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে কেউ আগে তাদের মেরেছে, তারপর তাদের লাশ কাছে ঝুলিয়ে রেখে গেছে। কিন্তু প্রকাশ এবারও তাকে পোস্টমর্টেম করতে বাধা দেয়, কিন্তু মায়া এবার কোনো কথাই শোনে না। সে লাশগুলো জোর করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। এবার ঘন ঝোপের মাঝে আমাদের এই রহস্যজনক কুকুরটাকে দেখানো হয়। এসআই মায়া কনস্টেবল আইয়াপ্পাকে বলে যে খুনগুলো করছে সে দেয়ালে কেন লিখে যাচ্ছে, সে কি কোনো সাইকো নাকি স্যাডিস্ট, কেন সে এগুলো করছে। তার সন্দেহ গ্রামের অনেক মানুষকে ঘিরে, কে হতে পারে খুনি। সিন চেঞ্জ হলে আমরা দেখি যে পঞ্চায়েত প্রধান গ্রামের সবাইকে নিয়ে একটি মিটিং ডেকেছে যে এই সমস্যার সমাধান কিভাবে করা যায়। তখন কাশি বলে এখন আমরা গ্রামের সব বাড়িতে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করতে তো পারবো না যে কারো সাথে কি আপনার অবৈধ সম্পর্ক আছে, বললে আমাদের সবাই জুতো পেটা করবে। তখন পুলি বলে হ্যাঁ, এইটা করলে আমাদের কাশি ভাইয়ের নাম সবার উপরে থাকবে। তারপর পূজারী বলে আমাদের দেবী আমাদের কোনো কাজে হয়তো নারাজ হয়েছে, এই জন্য গ্রামে এসব হচ্ছে। একটা যজ্ঞ করলে মনে হয় এই সমস্যার সমাধান হতে পারে। কিন্তু বাসু বলে যে কয়টা মৃত্যু হয়েছে সব মঙ্গলবারে হয়েছে। আমরা যদি এই মঙ্গলবারে সবাই রাত জেগে পাহারা দেই, তাহলে কে দেয়ালের মধ্যে লিখে এই কাজ করছে
তাকে আমরা ধরতে পারবো। এই কথায় সবাই একমত হয় এবং ঢাক পিটিয়ে গ্রামে এই কথা সবাইকে জানিয়ে দেওয়া হয়। পরদিন মঙ্গলবার রাতে সবাই একসাথে পুরো গ্রাম ঘুরে বেড়ায়, যে যার যার মতো করে পাহারা দিচ্ছে। তখন আমরা এক লোককে দেখতে পাই। সে চাদর মুড়ি দিয়ে তার মুখ ঢেকে রেখেছে। সে দেয়ালে কিছু একটা লিখতেই যাবে, তখন গুর্জা তাকে দেখে ফেলে এবং তাকে ধাওয়া করতে থাকে। তখন গ্রামের সবাই তার পিছু নেয়। এদিক ওদিক ছোটাছুটি করার পর সে গ্রামের নদীর উপর যে ব্রিজ রয়েছে সেখান থেকে ঝাঁপ দেয়। সে লোকটি নদী সাঁতরে পাড়ে উঠে আসলে আমরা দেখি তার সামনে গুর্জা দাঁড়িয়ে আছে। সেই লোকটার মুখ থেকে কাপড় সরালে দেখা যায় এটা তো নানি। এর মাঝখানে আমরা সেই ডাক্তারকে দেখি। সে গ্রামের বাইরে গিয়েছিল, মাত্র সে এসেছে। রাস্তার জঙ্গলের মাঝ দিয়ে যাবার সময় সে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সেই আওয়াজ অনুসরণ করে সে এগুতে থাকে। এক পর্যায়ে সে সেই কলাবাগানের মধ্যে সেই কূপের কাছে গেলে সে দেখে কূপের উপর বসে কেউ কান্না করছে। সে কাছে যেতেই মেয়েটি ঘুরে তাকায়। তখন আমরা দেখি এটা কোনো মেয়ে না, এটি আসলে একটি ডাইনি। তখন ডাক্তার তাকে দেখে বলে ওঠে, শৈলজা মানে শালু। এবার আমাদের সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় এবং আমাদের শালুর ঘটনা দেখানো হয়। শালু এখন অনেক বড় হয়ে গেছে। সে সেজেগুজে কলেজে যাচ্ছে। যাবার সময় তার নানি তার জন্য টিফিন দিয়ে দেয় এবং শালু বের হওয়ার সময় তার কালো কুকুরটাকে বিদায় বলে যায়। এরপর আমরা দেখি শালু রাস্তা দিয়ে যাবার সময় একটি ছেলে তাকে এক দৃষ্টিতে দেখছে। মনে হয় ছেলেটি তাকে পছন্দ করে। এরপর সোজা কলেজে গেলে আমরা দেখি কলেজের ইংলিশ টিচার, যার নাম মদন, সে শালুর সাথে কথা বলতে আসে এবং তার কথাবার্তার ভাব শুনে মনে হয় সে শালুকে খুব পছন্দ করে। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারি যে শালু তার টিচারের প্রতি অনেক দুর্বল, কিন্তু মুখে কেউ বলে না, কথা হয় চোখের ইশারায়। একদিন স্যারের জন্মদিনে শালু তার জন্য ক্ষীর বানিয়ে নিয়ে আসে, কিন্তু রাস্তার মাঝে বৃষ্টি শুরু হলে শালুর পুরো শরীর ভিজে যায়। স্যারের রুমে আসলে শালু বলে, আজকে আপনার জন্মদিন, এজন্য আপনার জন্য আমি ক্ষীর বানিয়ে নিয়ে এসেছি। স্যার খেয়ে বলে, অনেক ভালো হয়েছে। কিন্তু মদনের ভেতর অন্য কিছু চলছিল। সে ইশারা ইঙ্গিতে তাকে বিভিন্ন রকম সেক্সুয়াল কথাবার্তা বলতে থাকে এবং শেক্সপিয়ারের একটা গল্প শোনাতে থাকে। এক পর্যায়ে সে শালুর কাছে গিয়ে তাকে কিস করার চেষ্টা করলে শালু ভয়ে দৌড়ে ঘরের বাইরে চলে যায় এবং সিঁড়িতে এসে বসে পড়ে। স্যার লজ্জা পেয়ে দরজা লাগিয়ে দেয়, কিন্তু কিছুক্ষণ পরে আবার শালু ফিরে এসে দরজায় নক করে এবং ভিতরে গিয়ে দাঁড়ায়। আর এরপর শুরু হয় ভূমিকম্প। তো এভাবেই চলছিল তাদের প্রেম। এখন একটা গান শুরু হয় আর গানের মাঝে মাঝে তাদের খেলাধুলা চলতে থাকে। গান শেষ হলে একদিন আমরা দেখি শালুর বাবা তাদের বাসায় এসেছে, কিন্তু শালু তাকে ইগনোর করে চলে যায়। বলে, আমার কলেজের জন্য দেরি হয়ে যাচ্ছে বলে সে কলেজে চলে যায়। সে কলেজে গিয়ে মদনকে খুঁজে বেড়ায়, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। আর আজকে মদনের বদলে অন্য একজন ইংলিশ টিচার আসে ক্লাস নেবার জন্য। শালুর মনটা খারাপ হয়ে যায়। তো এইভাবে অনেক দিন চলে যায়। একদিন শালু কলেজে গিয়ে দেখে সব স্টুডেন্টরা মিলে কিছু একটা দেখার চেষ্টা করছে জানালা দিয়ে। তখন শালু গিয়ে যেটা দেখে সেটা দেখার পর তার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে দেখে সেই মদনা মানে মদন স্যার বিয়ে করে সবাইকে তার বউ দেখাতে নিয়ে এসেছে। সবার সাথে দেখা করার পর মদন বউ নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। তখন শালু তার গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। এবার মদন শালুকে বলে, তুমি আমার কাছে শেক্সপিয়ারের একটা নোবেলের মতো, যাকে মাত্র 2-1 বার পড়া যায়, কিন্তু প্রতিদিন পড়লে যে কোনো মানুষ বোর হয়ে যাবে। এ বলে সে তার বউকে নিয়ে সেখান থেকে চলে যায়। শালার নামে মদন, কাজে একেবারে ধুরন্ধর। তো শালু বুঝে যায় যে মদনের কাছে তার শরীরটাই আসল ছিল, তার ভালোবাসার কোনো দাম তার কাছে নেই। এসব কথা সে চিন্তা করতে থাকে। সে বাড়ি ফিরে আসলে দেখে যে তার নানি মারা গেছে। এবার সে কান্নায় ভেঙে পড়ে। তার অসহায় জীবনের একমাত্র সঙ্গী ছিল তার নানি, আজ সেও চলে গেছে। এরপর তার বাবা আসে সেই 30 একর জমি নেবার জন্য, সাথে গ্রামের লোকজনও নিয়ে আসে। তার সৎমাও অনেক বাজে বাজে কথা বলতে থাকে তার নানির নামে। তখন শালু রেগে গিয়ে সে জমির কাগজ নিয়ে এসে তার বাবার মুখের উপর ছুঁড়ে মারে আর বলে, বেরিয়ে যাও তোমরা, কোনো দরকার নেই আমার তোমাদের। এবং তার সৎমা নির্লজ্জের মতো সেই কাগজগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। এখন তার অসহায় একা জীবনে তাকে বোঝার মতো আর কেউ নেই। সে সবসময় মদনকে কল্পনা করতে থাকে। একদিন সে এক জায়গায় বসে মদনের কথা মনে করছিল। তখন যে ছেলেটি তাকে পছন্দ করত তাকে সে মদন ভেবে কল্পনা করে এবং জড়িয়ে ধরে আর তার সাথে ইন্টিমেট হয়। এভাবেই শুরু। এরপর সে যখন যাকে পেত তার সাথেই সেক্স করত। সে যেই সমিলে কাজ করত
সেখানকার মালিকের সাথে সে সেক্স করে। এখন এই গ্রামের সব মানুষেরা তাকে বাজে চোখে দেখতে থাকে। এরপর সেই সমিলের মালিক তার কিছু বন্ধুকে নিয়ে আসে তার সাথে ওই কাজ করার জন্য। এবার সে রাজি না হলে সেই মহাজন তাকে চুরির অপবাদ দিয়ে সেখান থেকে বের করে দেয় এবং শালু কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে এবং যায় আত্মহত্যা করার জন্য। কিন্তু সে আত্মহত্যা করার সাহস পায় না। সে রাতে বাড়ি ফিরে অর্ধনগ্ন হয়ে বসেছিল। তখন সেই ছেলেটি আসলে তার হাতে একটা চাবুক দিয়ে বলে তার গায়ে আঘাত করতে, এবং সেই ছেলেটি তাই করে। তার সারা শরীর ক্ষতবিক্ষত করে ফেলে। সে মেঝেতে শুয়ে পড়লে কিছু প্রজাপতি এসে তাকে ঘিরে রাখে। এরপর যখনই তার কামভাব আসতো, সে তার কবজিতে থাকা রাবার দিয়ে তার হাতে আঘাত করত। এতে তার কিছুটা ভালো লাগতো, এবং যখন কোনো পুরুষ সে পেত, তাকে দিয়ে তার শরীরের চাহিদা সে পূরণ করে নিত। কিন্তু সে এমন কেন করত তা আমরা মুভির শেষে গিয়ে জানতে পারবো। একদিন রাতে সে একা একা রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন কিছু লোক তার পিছু করে। সে ভয়ে দৌড়ে পালায়, কিন্তু কোনো লাভ হয় না। তারা সবাই মিলে তাকে ধর্ষণ করে। একদিন গ্রামের সবাই মিলে জমিদারের কাছে শালুর নামে নালিশ জানাতে আসে। সবাই বলে এই মেয়েটি বাজে, ও এই গ্রামে থাকলে আমাদের গ্রামের বদনাম হবে। তখন প্রকাশ বলে ওকে ধরে নিয়ে আসতে। শালুকে নিয়ে আসলে প্রকাশ তাকে অনেক কথা শোনায় আর সবাইকে বলে ওকে গ্রামের বাইরে বের করে দিতে। তখন গ্রামের সবাই মিলে শালুকে মারতে মারতে গ্রামের বাইরে বের করে দেয়। সে এতটাই অপমানিত হয়েছিল যে শালু ওই কলা বাগানের মাঝখানে থাকা কূপের মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তার লাশ উপরে ওঠানো হলে সবাই বলে ওই লাশ দিয়ে এখন আমরা কি করব? একে কাঁধে নেওয়াও তো আমাদের জন্য পাপ হবে। এরপর আবার সিন বর্তমানে চলে আসে। আমরা দেখি নানিকে থানায় আনা হয়েছে। নানি বলে এসআইকে যে এই খুনগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি গুর্জার বোনকে ভালোবাসি। দেয়ালে লেখার পর গ্রামের মানুষ দেখলে গুর্জা আমাদের বিয়ে দিয়ে দেবে, এই জন্য আমি নাম লিখতে গিয়েছিলাম। এবার পোস্টমর্টেম রিপোর্ট আসলে মায়া শিওর হয়ে যায় যে খুন নানি করেনি, অন্য কেউ করেছে। আর ওদিকে ডাক্তার বলেছে যে এই খুনগুলো সেই ডাইনিটা করেছে। আর গ্রামের মানুষ তার সেই কথা শুনে বিশ্বাসও করে নিয়েছে। তো এরপর সোমবারে সবাই মিলে সিদ্ধান্ত নেয় আগের বারের মতো এই মঙ্গলবারেও তারা সবাই পাহারা দেবে। তো সেই কথা মতো মঙ্গলবার রাতে সবাই পাহারায় নেমে পড়ে এবং এসআই মায়াও গাড়ি নিয়ে বের হয় টহলে। তো একজন জঙ্গলের মাঝে কাউকে দেখে 3টা প্রদীপ নিয়ে ঘুরছে। সে ভয় পেয়ে দৌড়ে এসে সবাইকে বলে সে মহাকালীকে দেখেছে, আর এই খুনগুলো সেই কালী করছে, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না। তখন আমরা দেখি জঙ্গলে ঘুরতে থাকা সেই মহিলাটি আর কেউ নয়, সেই মন্দিরের সেবিকা। সে একটা রিচুয়াল করছিল। তখন একজন জোরে চিৎকার করে বলে কেউ একজন দেওয়ালে কিছু লিখে গেছে। তখন সেটা দেখার জন্য সবাই সেখানে চলে যায়। গুর্জা গিয়ে দেখে সেখানে ড্যানিয়েল দাঁড়িয়ে আছে। সে জিজ্ঞেস করে যে দেয়ালে কি লেখা আছে। তখন গুর্জা তাকে কষিয়ে এক চড় মারে, বলে পড়তে না জানলে জোরে জোরে ডাক কেন দিলি? আসলে সেখানে এইডস রোগের ব্যাপারে কিছু লেখা ছিল। তখন ড্যানিয়েল বলে যে আমি কাউকে ডাকেনি, আমি নিজেই ডাক শুনে এখানে এসেছি। তখন গুর্জা বুঝে যায় যে এটা নিশ্চয়ই কারো চাল। এবার আমরা দেখি যে সেই ডাক্তার তার কাঁধ থেকে ব্যাগ ফেলে নিজেই দেয়ালে লিখতে যাচ্ছে। তখন মায়া সেখানে চলে আসে আর তাকে ধরে ফেলে। আসলে ডাইনির যে ঘটনাটা ছিল সেটা ছিল সম্পূর্ণ বানোয়ার, ডাক্তারের মন করা, যাতে গ্রামের মানুষ আসল খুনিকে ধরতে না পারে। মায়া বলে যে তুমি জানতে যে গ্রামের মানুষ ময়নাতদন্ত করতে দেবে না, তাই তুমি নেশার ওষুধ দিয়ে ভালোভাবে তোমার কাজ সেরেছ। এবার মায়া তাকে ধরে ফেলে তাদের মধ্যে ধস্তাধস্তি। এক পর্যায়ে ডাক্তার মায়ার ঘাড়ে একটা ইঞ্জেকশন পুশ করে দেয় আর মায়া অজ্ঞান হয়ে পড়ে যায়। এবার মায়ার হুঁশ আসলে সে বলে যে এই খুনগুলি তুই কেন করেছিস? তোর রক্ষিতা শালুর জন্য? আমি তোদের সম্পর্কে সব জানি, গ্রামের লোকজন আমাকে সব কিছু বলেছে। তখন ডাক্তার তাকে চুপ করিয়ে বলে সব সময় চোখে দেখা জিনিস সত্যি হয় না, এবং সে পুরনো ঘটনা বলতে থাকে। সে শালুকে অনেক মুমূর্ষু অবস্থায় পেয়েছিল। সে তাকে তার বাসায় নিয়ে আসে। তখন শালু বারবার বলতে থাকে আমার আত্মহত্যা করার সাহস নেই, আপনি আমাকে মেরে ফেলুন। তখন ডক্টর তাকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে শালু? তার নানি মারা যাওয়ার পর
এই কথাটা কেউ তাকে জিজ্ঞেস করেনি। এটা শোনার পর সে শান্ত হয়। এরপর ডক্টর তাকে নিয়ে শহরের অনেক বড় বড় ডাক্তারকে দেখায় এবং অনেক টেস্ট করায়। তখন এক ডাক্তার বলে যে ওর মধ্যে তেমন বড় কোনো রোগ নেই, যেটা আছে সেটা হচ্ছে ডিপ্রেশন। সেটা হয়েছে ওর একা থাকার কারণে। আর একটা প্রবলেম হচ্ছে ও নিম্ফোমিনিয়ায় আক্রান্ত। এটা কি? এটা হচ্ছে এক ধরনের হরমোনজনিত রোগ। রোগ বলা যায় না, তবে প্রবলেম। শালুর মধ্যে সেক্স হরমোন অনেক বেশি, যার কারণে সে কারো আলতো ছোঁয়াতেই সিরিয়াস হয়ে যায়। পরে সে এটাকে চাইলেও কন্ট্রোল করতে পারে না। যখন কন্ট্রোল করতে চায় তখন নিজেকে নিজে বিভিন্নভাবে আঘাত করে, সেই কামভাব দমন করে। যখন কারো সাথে সেক্স করার পর সে তার ভুল বুঝতে পারে এবং অনুশোচনায় ভোগে। এরপর ডাক্তার বলে, আমার একটা মেয়ে ছিল, সে তার শ্বশুরবাড়িতে আত্মহত্যা করেছিল। আমি আমার মেয়ের জন্য কিছুই করতে পারিনি। শালুকে দেখলে আমার মেয়ের কথা মনে পড়ে। এরপর থেকে আমি শালুর দেখাশোনা করতাম। এরপর সিন চেঞ্জ হয়। আমরা দেখি বাসু জঙ্গলে খুঁজতে খুঁজতে সেই মুখোশ পরা লোকটিকে দেখতে পায়। সে জিজ্ঞেস করে, কে তুই? সে কোনো জবাব দেয় না। বাসুর পিছনে ঘুরতেই মুখোশ পরা লোকটি তার উপর হামলা করে দেয়। তখন তাদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। কেউ কারো থেকে কম যায় না। এক পর্যায়ে সে লোকটির মুখোশ খুলে পড়ে যায়, কিন্তু তার চেহারা আমাদের দেখানো হয় না। এবার বাসু একটা ছুরি দিয়ে তার পেটে আঘাত করে। তখন সেই কালো কুকুরটি এসে তাকে বাঁচিয়ে নেয়। আর সেই মুখোশ পরা লোকটি একটি ত্রিশূল নিয়ে বাসুর উপর হামলা করে দেয়। একেবারে বুকের এপার ওপার হয়ে যায় ত্রিশূলটি। আবার সিন পেছনে যায়। ডাক্তার লক্ষ্য করে কেউ একজন তার ঘরে উকি মারছে। সে গিয়ে জিজ্ঞেস করে যে, কে তুমি? সিন আবার বর্তমানে আসলে সে তার মুখোশ খোলে, কিন্তু কে সে? সিন আবার পেছনে গেলে সে লোকটি একটি ঝিনুকের মধ্যে কাজল নিয়ে এলে শালু বুঝে যায় এটা তার ছোটবেলার বন্ধু রবি। এবার রবি শালুকে বলে, আমি সেদিন মারা যাইনি। ছোটবেলায় যখন আমি দেখেছিলাম আমার বাবা তোমার সাথে খারাপ কিছু করেছিল, সেদিন রাতে আমি আমার বাবাকে মেরে ফেলেছিলাম এবং আমার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিলাম, যাতে সবাই মনে করে আমি আর আমার বাবা একসাথে মারা গেছি। আমি সব সময় ছায়ার মতো তোমার সাথে ছিলাম। আমি তোমার সম্পর্কে সব কিছু জানি। যত কিছু হয়ে যাক, আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাই। তখন শালু রাজি হয় না। তখন ডাক্তার অনেক বুঝিয়ে তাকে রাজি করায় আর বলে, কালকে বিয়ের জন্য সব জোগাড়যন্ত্র করব। পরশু তোমার বিয়ে হবে রবির সাথে। শালু অনেক খুশি হয়। তো পরদিন তারা বিয়ের বাজার করে ফিরলে দেখে গ্রামের মধ্যে ছোটাছুটি করছে মানুষজন। একজনকে জিজ্ঞেস করলে সে বলে, জমিদার শালুকে অপমান করে গ্রাম থেকে বের করে দিয়েছিল। সে অপমান আর লজ্জা সহ্য করতে না পারে আমাদের গ্রামে সেই কূপের মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। এরপর আবার সিন শিফট হয় মায়ের কাছে। সে বলে, শালুর এরকম সমস্যা ছিল, তুমি আমাকে আগে কেন বলোনি? সে বলে, যেখানে মেয়েদের পিরিয়ড হলে তাদের 3-4 দিন আলাদা করে রাখা হয়, সেখানে এই কথা এই গ্রামের মানুষের কাছে বললে তারা কিছু বুঝবে বলে তোমার মনে হয়? এরপর ডক্টর বলে যে শালু আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। টুইস্টের কেবল শুরু, আরও টুইস্ট সামনে আসতে চলেছে। ডাক্তার বলে তারা 6 জন মিলে তাকে মেরে ফেলেছে। 6 জনের মধ্যে 4 জনকে আমরা নির্মমভাবে মেরেছি, আর 5 নম্বরটা এতক্ষণে হয়তো মরে গেছে। সে হচ্ছে ক্যামেরাম্যান বাসু। আর 6 নম্বরটাকে কিছুক্ষণের মধ্যেই আমি মারব। এরপর সিন চেঞ্জ হয় জমিদারের বাড়িতে। এবার প্রকাশের স্ত্রী প্রকাশকে জিজ্ঞেস করে যে, আপনি কি জানতে পেরেছেন আসল খুনিকে? কে দেয়ালে মানুষের নাম লিখে রাখতো? এরপর প্রকাশ লক্ষ্মীর গলা টিপে ধরে বলে যে, তোর জানার খুব শখ না ভাই রে ভাই। আরেকটা টুইস্ট, 6 নম্বর লোকটি হচ্ছে প্রকাশের স্ত্রী, যাকে গ্রামের সবাই দেবী বলে মনে করে। প্রকাশ বলে, সব কিছু নিজে করে এখন অভিনয় করছিস যে তুই কিছুই জানিস না। এবার প্রকাশের স্ত্রী তাকে ছুরি দিয়ে আঘাত করে। তখন সে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর জিজ্ঞেস করে, কেন করেছিস? আসলে ওই বাসুর সাথে প্রকাশের স্ত্রীর অবৈধ সম্পর্ক ছিল। এটা শালু দেখে ফেলে এবং প্রকাশের স্ত্রী সেটা টের পেয়ে যায়। তখন মহালক্ষ্মী, বাসু এবং বাকি 4 জন মিলে প্ল্যান বানায়। প্রথমে গ্রামের মানুষের কাছে ওকে খারাপ প্রমাণ করে জমিদারকে দিয়ে শালুকে গ্রামের বাইরে বার করে দিতে হবে এবং পরে ওকে তুলে নিয়ে এসে
মেরে এই কূপে ফেলে দিতে, যাতে সবাই এটাকে আত্মহত্যা বলে মনে করে, এবং তারা সেটাই করে। এটা শোনার পর প্রকাশ তার বউকে প্রথমে তার বাড়ির ছাদ থেকে ফেলে দেয়, এরপর তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আর এটা দেখে ডাক্তার সেখান থেকে চলে আসে। তারপর আমরা দেখি রাভি সেই জখম অবস্থায় সেই কূপের মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। পরের দিন পুলিশ এসে প্রকাশকে জিজ্ঞেস করে এসব কিভাবে হলো। প্রকাশ বলে, গ্রামের এসব ঘটনা দেখে আমার স্ত্রী সহ্য করতে না পেরে নিজের গায়ে নিজে আগুন দিয়ে সে দেবী মাকে সমর্পণ করেছে। সব কিছু জেনেও পুলিশ না জানার ভান করে শালুর প্রতি হওয়া অন্যায়কে মনে করে মায়া এই কেসটি ক্লোজ করে দেয়। এবার ডাক্তার প্রকাশের চিকিৎসা করতে আসলে প্রকাশ ডাক্তারকে জিজ্ঞেস করে, শালু যেদিন মারা যায় সেদিন তুমি গ্রামে ছিলে না, তাহলে তোমাকে সত্যি কথা বলা তৃতীয় লোকটি কে? তখন আমাদের দেখানো হয় পুলিকে। পুলি আসলে অন্ধ নয়, সে অন্ধের ভান ধরে থাকে। সেদিন রাতে পুলি সেই কূপের কাছে বসে মদ পান করছিল। তখন সে তাদের 6 জনকে দেখে কিভাবে তারা সবাই মিলে শালুকে মেরে সেই কূপের মধ্যে ফেলে দিয়েছিল। পরে সে এসে ডক্টর এবং রবিকে সবকিছু বলে দেয় যে শালু আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। কি সিনেমা শেষ? না, এখনো শেষ হয়নি। শেষ সিনে আমরা দেখি আবারও গ্রামের দেয়ালে কেউ কিছু লিখে রেখেছে, তবে সেটা কি তা বুঝতে পারা যায় না। আর শেষে দেখানো হয় শালু এবং রবির আত্মা সেই কূপের মধ্যে বসে রয়েছে। এটার কারণ তাদের প্রতিশোধ এখনো শেষ হয়নি। এই মুভির দ্বিতীয় পার্ট আসবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইকটা করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে গাইস। আল্লাহ হাফেজ।